এখন আমরা ডি এবং এ ব্লক এলিমেন্টের চ্যাপ্টারের উপরে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন ডিসকাস করতে চলেছি। এই প্রশ্নগুলি কখনো জেই মেন, কখনো এআইপিএমটি তথা নিট, কখনো আইআইটি, কখনো কেভিপিওয়াই, বিভিন্ন জায়গাতে আসতে দেখা গেছে। এমনকি বোর্ড এক্সামের প্রস্তুতি নেওয়ার জন্য প্রশ্নগুলোর উত্তর জানা উচিত। এর মধ্যে অধিকাংশই আমি যখন তোমাদেরকে ভিডিও করে পাঠিয়েছি তখন কোনো না কোনোভাবে পড়িয়েছি, তবে আবার একবার সুন্দর করে গুছিয়ে এগুলোকে আমি কভার করতে চাই। যেমন এখানে কারেক্ট অপশনটি খুঁজে নিতে বলা হয়েছে। বলছে Cr2+, এটা একটা রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কি করে? সে একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়। যদি Cr2+ একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে Cr3+ হবে। এ কি এরকম করবে? উত্তর হচ্ছে হ্যাঁ, করবে। Cr2+ হলো 3d4 ইলেকট্রনিক কনফিগারেশন। যখন অ্যাকোয়াস সলিউশনের মধ্যে থাকে H2 একটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাই এরকম একটা হাই স্পিন কমপ্লেক্স বানিয়ে থাকে। যখন ওয়াটার মলিকিউল Cr3+ এর কাছে আসে তখন 3d3 ইলেকট্রনিক কনফিগারেশনটা এক্ষেত্রে T2g3 Eg0 হিসেবে থাকে, যার জন্য ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি হয় 3 × -4dq, that is -12dq। আচ্ছা, আর এখানে ওয়াটার যেহেতু একটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাই এখানে হাই স্পিন কমপ্লেক্স তৈরি হয়েছে, যা কিনা T2g3 Eg1। হিসেব করে দেখো, এখানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি নিচে -12 আর উপরে +6dq, সব মিলিয়ে হলো -6dq। অর্থাৎ এই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিটার ড্রাইভিং ফোর্স আছে Cr2+ কে Cr3+ বানানোর জন্য। আবার Mn3+ একটা অক্সিডাইজিং এজেন্ট। তাহলে Cr2+ রিডিউসিং এজেন্ট, এ কথাটি সত্যি। কেন সত্যি সেটা আমি এক্সপ্লেন করলাম। Mn3+ ও একটা অক্সিডাইজিং এজেন্ট। যে অক্সিডাইজিং এজেন্ট সে ইলেকট্রন নেয়, এখানে Mn2+ এ পরিণত হবে স্টেবল। কেন? এর কাছে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন থাকবে। ওকে, তাহলে এটাও ঠিক। এবার এদের এই Cr2+ আর Mn3+, এদের দুজনের কাছেই 3d4 ইলেকট্রনিক কনফিগারেশন আছে। হ্যাঁ, এটাও সত্যি। এবার বলছে যখন ক্রোমিয়াম 2+ একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে তখন এর D5 ইলেকট্রনিক কনফিগারেশন থাকে। এই কথাটি কিন্তু একেবারেই মিথ্যা কথা, তার কারণ এর কাছে তখন D3 কনফিগারেশন থাকে। এই যে হচ্ছে D3, T2g3 Eg3 এখানে দেখতে পাচ্ছ, এইটা। এটা টেন্স D5 নয়, এই জায়গাটা ভুল, ওটা হবে D3 কনফিগারেশন। আশা করি প্রশ্নটি বোঝা গেছে। আসা যাক দ্বিতীয় প্রশ্নে। এই প্রশ্নটি 2021 সালে মার্চ মাসে যেই মেনে এসেছে। এই অ্যাসারশন রিজনের প্রশ্ন। অ্যাসারশনটা হচ্ছে সাইজ অফ বার্কেলিয়ান 3+ আয়ন ইজ লেস দ্যান নেপচুনিয়াম 3+ আয়ন। হ্যাঁ,
আমরা জানি যে বাম থেকে যত ডান দিকে যাওয়া যায়, কি ল্যান্থানাইডের ক্ষেত্রে কি অ্যাক্টিনাইডের ক্ষেত্রে সাইজ ক্রমশ কমতে থাকে। কেন? পুওর ডিউ টু পুওর স্ক্রিনিং এফেক্ট অফ এফ অরবিটাল। তাহলে এটা কিন্তু সত্যি কথা। তারপরে বলছে এই যে অ্যাবাভ সিকোয়েন্স এটা হয়, এটা কনসিকোয়েন্স মানে কারণ অফ ল্যান্থানয়েড কন্ট্রাকশন। না, এই জায়গাটাতে কিন্তু ভুল আছে, এটা ভুল। তার কারণ হচ্ছে এখানে যেটি হয় সেটি হলো অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন। আরে বার্কেলিয়াম আর নেপচুনিয়াম এরা তো কোনো ল্যান্থানয়েড নয়, এরা হচ্ছে অ্যাক্টিনয়েড। তাহলে এখানে কি হয়? অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন ডিউ টু পুওর স্ক্রিনিং এফেক্ট অফ এফ অরবিটাল। ওকে, তার মানে কি যে এ হচ্ছে ট্রু কিন্তু আর হচ্ছে ফলস। তাহলে অপশন ডি হলো সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নাম্বার 3 বলছে ই জিরো ভ্যালু অফ সেরিয়াম 4+ সেরিয়াম 3+ ইজ প্লাস 1.74 ভোল্ট। আর স্টেটমেন্ট বলছে সেরিয়াম ইজ মোর স্টেবল ইন সিই 4+ স্টেট দেন সিই 3+ স্টেট। আচ্ছা, ভালো করে শোনো আমি কি বলছি। দেখো, তুমি ল্যান্থানাইড অ্যাক্টিনাইড গুলোর ইলেকট্রনিক কনফিগারেশন প্লিজ মনে রাখার চেষ্টা করবে, এটা তোমার একটা অভ্যাসের ব্যাপার। সিআর এখানে সরি সেরিয়াম সিই 4+, ওকে, এইটা হচ্ছে 4f0 ইলেকট্রনিক কনফিগারেশন। এ একটা ইলেকট্রন নিয়ে যখন সিই 3+ হয় তখন এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে সিই 3+। সিই 3+ এর মধ্যে 4f1 ইলেকট্রনিক কনফিগারেশন থাকে। এখানে সেরিয়াম একটা ইলেকট্রন নিয়েছে, অর্থাৎ একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করেছে। তাহলে সেরিয়াম 4+ থেকে সেরিয়াম 3+ যাওয়ার টেন্ডেন্সি লক্ষ্য করো পজিটিভ, মানে হতে চায়। এখন এখানে যখন 4+ কনফিগারেশন আছে তখন কিন্তু এটা ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এটা তো ভীষণ স্টেবল। এবার আমি এটাকে কেন ফিল্ড বলছি? 4f0 মানে কি? তার আগে পর্যন্ত সব ভর্তি আছে। তাহলে এর তো এই একটা ইলেকট্রন নিয়ে 4f1 আসার কথা নয়, কিন্তু তবুও এ এসেছে। কেন এসেছে? তার কারণ ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড গুলোর ক্ষেত্রে আমি যদি আয়োনাইজেশন এনার্জি গুলোকে যোগ করি, তাহলে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি আর থার্ড আয়োনাইজেশন এনার্জি গুলোকে যোগ করলে যেটা হবে
সেটা এগুলো তো অ্যাকুয়াস মিডিয়ামে করা হয়, হাইড্রেশন এনথালপির দ্বারা বেস্ট ব্যালেন্সড হবে, ফলে ডেল্টা এইচ এর ভ্যালুটা সব মিলিয়ে নেগেটিভ হবে এবং ডেল্টা জিটাও নেগেটিভ হবে। এই কারণে ল্যান্থানয়েড অ্যাক্টিনয়েড গুলোর ক্ষেত্রে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট হয় +3। অর্থাৎ এক্ষেত্রে প্রথম স্টেটমেন্টটা তো সঠিক, কিন্তু দ্বিতীয়টি ভুল। তার কারণ হচ্ছে ল্যান্থানয়েড অ্যাক্টিনয়েড গুলোর ক্ষেত্রে +3 অক্সিডেশন স্টেট ইজ দ্য মোস্ট স্টেবল বিকজ আয়নাইজেশন এনার্জি ইজ বেস্ট ব্যালেন্সড বাই দ্য হাইড্রেশন এনথালপি, যার কিনা নেগেটিভ ভ্যালু থাকে আর আয়নাইজেশন এনার্জি পজিটিভ ভ্যালু থাকে। সব মিলিয়ে যদি এনথালপি নেগেটিভ আসে তখন ডেল্টা জিটা নেগেটিভ হবে এবং থার্মোডাইনামিক্সের নিয়ম অনুসারে প্রসেসটা বেশি স্পন্টেনিয়াস হবে। এর পরের প্রশ্ন কি বলছে লক্ষ্য করো, বলছে ম্যাগনেটিক মোমেন্ট 2.84 নিচের কোনটি দেখায়। একদম অ্যাটমিক স্ট্রাকচার পড়ানোর সময় তোমাদেরকে পড়িয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে এখন, যে আমি যদি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, আমরা অ্যাটমিক স্ট্রাকচারের চ্যাপ্টারে পড়েছি স্ক্যান্ডেনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এদের প্রত্যেকের +2 অক্সিডেশন স্টেটের জন্য তোমাদের আঙুল গুনে মনে রাখার পদ্ধতি আমি শিখিয়েছিলাম। সেক্ষেত্রে সবচেয়ে উপরে আসবে 3D1, তারপরে 3D2, 3D3, 3D4, 3D5, 3D6, 3D7, 3D8। দেখো এটা একটা এমন জিনিস যে পরীক্ষার হলে একবার না একবার এটা তোমার কাজে লাগবেই, তো সেভাবেই মনে রাখার চেষ্টা করবে। আর ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলাটা মনে আছে, √n × n+2 বোর ম্যাগনেটন, যেখানে n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। তো তাহলে ক্রোমিয়াম 2+, এটা হচ্ছে 3D4, একটা ঘর, দুটো ঘর, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস কটি হলো? 4টি। কোবাল্ট 2+ এর জন্য 3D7। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটি? 3টি। নিকেলের জন্য হচ্ছে 3D8। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, তাহলে n সমান 2। আবার টাইটেনিয়াম 2+ হচ্ছে 3D1, তাহলে 3 হবে কত? 3D1। তো যাই হোক, এখানে অ্যান্সার কিন্তু হবে Ni2+, কেননা এখানে আমি যদি n এর জায়গাতে 2 বসাই,
তাহলে √8 বোর ম্যাগনেটন হয়, অর্থাৎ ভ্যালুটা কিনা 9 এর চেয়ে ছোট কিন্তু 9 এর খুব কাছে। সুতরাং এখানে অ্যান্সার হবে অপশন সি। তবে বাকিগুলো তোমরা একইভাবে নিজে নিজে করে একটু দেখবে। আসা যাক পরের প্রশ্নে। The number of d electrons in Fe2 plus is not equal to the number of electrons in which one of the following. এখন এটাকে কেউ অ্যাটমিক স্ট্রাকচারের প্রবলেমও বলতে পারে। আয়রনের কনফিগারেশন হচ্ছে 3d6 4s2 আর Fe2 প্লাসে হচ্ছে 3d6। আচ্ছা, নিয়নের তো 10টা ইলেকট্রন, 1s2 2s2 2p6, ম্যাগনেসিয়ামের 12টা, 1s2 2s2 2p6 3s2, ক্লোরিনের 17টা, 1s2 2s2 2p6 3s2 3p5। এবার দেখতে হবে যে কোথায় কোথায় 6 আছে আর কোথায় নেই। এখানে যেমন ডি ইলেকট্রনের সংখ্যা 6টা, এখানে পি ইলেকট্রন কটা আছে 6টা, এখানে এস ইলেকট্রন কটা আছে লক্ষ্য করো 2 + 2 + 2 = 6। এখানে পি ইলেকট্রন কটা আছে 6 আর 5 যোগ করলে 11টা। প্রশ্নে বলেছে যে কোথায় সমান হচ্ছে না, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানেও হচ্ছে, এখানে হচ্ছে না। তাহলে অ্যান্সার হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 6 চলে এসো। এটা আমি পিরিয়ডিক প্রপার্টিজ পড়ানোর সময় পড়িয়েছি, কিন্তু এখনো আলোচনা করতে চাই। বলছে নিচের কোথায় প্রায় সমান অ্যাটমিক রেডিয়াস দেখা যায়। উত্তর হচ্ছে অপশন এ। পিরিয়ডিক টেবিলটা দেখো যে জার্কোনিয়ামের ঠিক নিচেই রয়েছে হাফনিয়াম। একই গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে সাইজটা বড় হয়ে যাওয়ার কথা, তার কারণ নাম্বার অফ সেল ইনক্রিজ করছে। কিন্তু এফ অরবিটালের মানে যখন জার্কোনিয়ামের ক্ষেত্রে এর মধ্যে sp_d আছে, আর হাফনিয়ামের ক্ষেত্রে এফ অরবিটাল চলে আসছে, যার কিনা পুওর স্ক্রিনিং এফেক্ট আছে। এর ফলে এর সাইজ যতটা বড় হওয়ার কথা ছিল ততটা কিন্তু আর হচ্ছে না। তার কারণটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড এফেক্টিভ বেড়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, পিরিয়ডিক প্রপার্টিজের সময় পড়িয়েছিলাম। আসা যাক পরের প্রশ্নে। বলছে MnO2 কে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অক্সিজেন দিয়ে ফিউজ করা হয়েছে, তখন একটা সল্ট এসেছে। একে অ্যালকালাইন মিডিয়ামে ইলেকট্রোলিটিক অক্সিডেশন করা হয়েছে, তখন সল্ট এক্স এসেছে। হ্যাঁ, এবারে বলছে যে এই যে ডব্লিউ আর এক্স এর মধ্যে ম্যাঙ্গানিজের ওয়াই এবং জেড রয়েছে। তো এখানে তোমায় জানতে হবে যে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডকে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ইন প্রেজেন্স অফ অক্সিজেন ফিউজ করা হয় তো ম্যাঙ্গানেট তৈরি হয়, যার অক্সিডেশন হলে পার ম্যাঙ্গানেট তৈরি হয়। এবার আমাকে যদি এই ব্যাপারগুলো বুঝতে হয় তাহলে এদের বন্ডিং সম্পর্কেও আমার একটা আইডিয়া থাকতে হবে। আচ্ছা, MnO4 2- যা হলো ম্যাঙ্গানেট, এই প্রসঙ্গে এটার কালারও বলে দিই, সেটা হচ্ছে ডার্ক গ্রিন। আচ্ছা, ম্যাঙ্গানিজের +6 অক্সিডেশন স্টেট এখানে থাকে এবং এটা টেট্রাহেড্রাল, আর ম্যাঙ্গানিজের sp3 হাইব্রিডাইজেশন থাকে এবং ম্যাঙ্গানিজের ডি অরবিটালের সাথে অক্সিজেনের পি অরবিটালের
ডিপি পাই বন্ডিং বা ডিপাই পিপাই বন্ডিং এখানে হয়। আমরা একটু আগেই তো দেখলাম যে Mn2+ মানে হচ্ছে 3d5, তাহলে আমি যদি +6 বলি মানে আরো 4টে ইলেকট্রন এখান থেকে চলে যায়, তখন কি হয় Mn+6 এবং সেটি কত দাঁড়ায় 3d1। তাহলে একটা আনপেয়ার ইলেকট্রন থাকে এবং এটা প্যারা ম্যাগনেটিক সাবস্টেন্স হয়ে যায়। এই MnO4 2- কে আমি যদি অ্যাকুয়াস মিডিয়ামে রেখে দিই তাহলে পার ম্যাঙ্গানেট তৈরি হয় আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি হয়। অর্থাৎ লক্ষ্য করো এখানে অক্সিডেশন হয়েছে এবং এখানে রিডাকশন হয়েছে, অর্থাৎ এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ওকে, এবার পারম্যাঙ্গানেটটা নিয়েও একই রকম ভাবে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। পার ম্যাঙ্গানেট এটার পার্পল কালার থাকে। আচ্ছা, এটা কিরকম দেখতে হয়? অর্থাৎ এখানেও কিন্তু ম্যাঙ্গানিজের sp3 হাইব্রিডাইজেশন টেট্রাহেড্রাল স্ট্রাকচার থাকে এবং এখানেও ম্যাঙ্গানিজের ডি এর সাথে অক্সিজেনের পি এর ডিপাই পিপাই বন্ডিং বা ডিপি পাই বন্ডিং হয়। আবার আমি যদি Mn2+ এর থেকে 5টা ইলেকট্রন নিয়ে নিই তাহলে 3d0 হয়, মানে তার আগে পর্যন্ত সব অরবিটাল ভর্তি। তাহলে MnO4- কি হলো? ডায়াম্যাগনেটিক। তো এবারে আসা যাক তো কোন কোন অপশনটি সঠিক। বলছে ওয়াই এবং জেড দুটোর মধ্যেই পাই বন্ডিং হয় যেখানে অক্সিজেনের পি অরবিটাল আর ম্যাঙ্গানিজের ডি অরবিটাল ইনভলভ। ইয়েস, both y and z and colored and have TD shape, একটু আগে দেখলাম। ইয়েস, in aqueous acidic solution y মানে manganate undergoes disproportionation, right? y is diamagnetic while z is paramagnetic, এটি ভুল, ঠিক উল্টোটা। y হচ্ছে প্যারাম্যাগনেটিক তথা ম্যাঙ্গানেট আর পারম্যাঙ্গানেট হচ্ছে ডায়াম্যাগনেটিক। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। চলে আসছি কোশ্চেন নাম্বার 8-এ। এটা একেবারেই এনসিইআরটির থেকে এসেছে। বলছে ইন্টারস্টিসিয়াল কম্পাউন্ডের সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়। ইন্টারস্টিসিয়াল কম্পাউন্ড মানে ধরো বিভিন্ন ইন্টারমলিকিউলার গ্যাপ আছে, তো সেখানে যদি এইভাবে ছোট ছোট মলিকিউল গুলো ঢুকে পড়ে তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হয়। এনসিইআরটির বই অনুসারেই এটি পড়তে হবে, যেখানে বলছে যে এগুলি মাছ হার্ডার দেন পিওর মেটাল, কারেক্ট। এদের হাই মেল্টিং পয়েন্ট থাকে দেন পিওর মেটাল, রাইট। দে রিটেন মেটালিক কন্ডাক্টিভিটি, হ্যাঁ ফ্রি ইলেকট্রন থাকে। ভুল হচ্ছে এইটি যে এরা কেমিক্যালি রিঅ্যাক্টিভ, বরং উল্টোটা, এরা কেমিক্যালি ইনার্ট। তাহলে ইনকারেক্ট কোনটা হলো? অপশন ডি, যেটা 9টায় চলে এসো। বলছে নিচে কোন ক্ষেত্রে 3+ থেকে 2+ অক্সিডেশন স্টেটে যেতে হলে সবচেয়ে পজিটিভ ভ্যালু দেখায়, মানে সবচেয়ে বেশি টেন্ডেন্সি দেখায়? অ্যান্সার হবে ক্রোমিয়াম। তার কারণ একটু আগেই আমি দেখিয়েছিলাম যে যদি Cr3+ হয় তাহলে হলো এটা স্ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম, তারপরে ভ্যানাডিয়াম, তারপরে ক্রোমিয়াম,
তাহলে এর 2+ হলে এটা 4 এর দাগে আছে, মানে হলো 3d4 ইলেকট্রনিক কনফিগারেশন হবে। তাহলে 3+ হচ্ছে 3d3 ইলেকট্রনিক কনফিগারেশন, এবং এ যদি একটা ইলেকট্রন কে নেয়, ও সরি একটু ভুল হলো, ক্রোমিয়াম না, 3+ থেকে 2+ যাচ্ছে, তো তাহলে 3d4 হবে, সরি না, আমি তোমাকে বলেছিলাম যে 3d3 এর ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি খুব বেশি হয়। এটা এক একটা ডিসকাস করা যাক এসো। তাহলে বি কিন্তু নয়, তার কারণ এই ড্রাইভিং ফোর্সটা পাবে না। এ 3 থেকে 2+ এখান থেকে যদি +2 অক্সিডেশন স্টেট, এটা হচ্ছে Cr3+, তো আর Cr2+, মানে আরো একটা ইলেকট্রন নিচ্ছে, তাহলে 3d4 হয়ে যাচ্ছে। না, 3d3টারই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বেশি থাকে। আচ্ছা, কোবাল্টের, এটা হলো বি। কোবাল্টের ক্ষেত্রে আসা যাক। কোবাল্ট 3+, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট সাথে আছে, তাহলে কোবাল্ট 2+ হচ্ছে 3d7, তাহলে 3+, এটা নিশ্চয়ই 3d6। এই যদি একটা ইলেকট্রন নেয় তো CO2+ হবে, যেটা হচ্ছে 3d7। এখানে খুব মনে রাখবে যে CO3+ সবসময় লো স্পিন কমপ্লেক্স বানাতে চায়। দেখো এগুলো তো সমস্তই কিছু না বলে থাকা মানে হচ্ছে জলের মধ্যে হচ্ছে ধরে নিতে হবে। তো কেন লো স্পিন বানাতে চায়, যদি আমি অক্টাহেড্রালের ক্ষেত্রে দেখি, তাহলে এর যে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি আসবে, নিচে থাকলে কি হয় বলতো, -4dq হয়, তো তার মানে হচ্ছে -24dq হচ্ছে। এটা হচ্ছে সিএফএসির দুনিয়াতে হাইয়েস্ট। তাহলে এ কি 3+ থেকে 2+ যেতে চাইবে? কেউ কি ভালো থেকে খারাপে যেতে চায়? মোটেই নয়। আয়রনের 3+ থেকে 2+ এর কথা যদি ভাবি, আয়রনের 3+, এর 2+ মানে হলো 3d6। এ যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তো Fe2+ হবে, তো Fe3+ মানে হলো 3d5, আর একটা ইলেকট্রন নিয়ে যখন Fe2+ হচ্ছে তখন এটা 3d6 হবে, এবং এর তাহলে তখন ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ম্যাক্সিমাম হবে। যদি Mn হতো তাহলে Mn3+ থেকে যখন Mn2+ হতো, Mn2+ মানে কত, 3d5, তাহলে Mn3+ হচ্ছে 3d4। এবারে 3d5টার কিন্তু অ্যাকুয়াস মিডিয়ামে কোনো স্টেবিলিটি নেই, তার কারণ এর ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি 0। তাহলে অ্যান্সার কোনটি হলো? অবশ্যই অ্যান্সার হবে অপশন ডি, কারণ আয়রন যদি +3 থেকে যদি +6 এ আসে তাহলে তার স্টেবিলাইজেশন, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বাড়বে। তুমি বলবে যে কেন স্যার, 3d5 তো হাফ ফিল্ড। ওই যে একই কারণ উপরে দেখালাম, যে হাফ ফিল্ডের ক্ষেত্রে এখানে কি হচ্ছে দেখো, T2G3 আর EG2, তো তার মানে ক্রিস্টাল ফিল্ড এনার্জি, স্টেবিলাইজেশন এনার্জি 0। সেখান থেকে একটা ইলেকট্রন পেয়ে গেলে লো স্পিন হলে
সে কিন্তু -24 ডিকিউ crystal field stabilization energy পাচ্ছে, which is the driving force of this process. সুতরাং অ্যান্সার হবে অপশন ডি। চলে এসো কোশ্চেন নাম্বার 10 এ, বলছে ল্যান্থানয়েড কন্ট্রাকশনের কারণ কি। এটা তো খুবই কমন কোশ্চেন, যে নেগলিজিবল স্ক্রিনিং এফেক্ট অফ এফ অরবিটালস or shielding effect of f orbital। বলছে দেখো ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জ, ডিক্রিজিং নিউক্লিয়ার চার্জ, শোনো এখানে নিউক্লিয়ার চার্জ নয়, অ্যাকচুয়ালি এখানে যেটা হয় এর ফলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়। তাহলে এফেক্টিভ কথাটাতে নিয়ে আসতে হবে, নিউক্লিয়ার চার্জ নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন এ। চলে এসো এখনের শেষ প্রশ্নে। একটু আগে আমি বলছিলাম না যে তোমাকে একটু ল্যান্থানয়েড অ্যাক্টিনয়েড গুলোর ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখতে পারলে ভালো। এই দেখো প্রমাণ, ইউরোপিয়াম +2 অক্সিডেশন স্টেট দেখায় কি দেখায় না? অবশ্যই দেখায়, এবং এটার কারণও আছে। এটার হচ্ছে একটা F4F7, এর হচ্ছে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন খুব স্টেবল। ওকে, তাহলে এটা ঠিক, কিন্তু আমাকে ভুল খুঁজতে হবে। বলছে বেসিসিটি ডিক্রিজেস অ্যাজ আয়নিক রেডিয়াস ডিক্রিজেস ফ্রম প্রাসিওডিনিয়াম টু লুটেসিয়াম। একেবারে লান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত আমি যদি 3+ গুলোর ক্ষেত্রে ভাবি, তাহলে কি হয়? রেডিয়াস ক্রমশ ডিক্রিজ করতে থাকে। এটাকে কি বলে? ল্যান্থানয়েড কন্ট্রাকশন। এবার এর ফলের ঘটনাটি কি হয়? পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন, যাকে ফাই দিয়ে বলে, ওটা হচ্ছে চার্জ বাই রেডিয়াসের রেশিও। তাহলে রেডিয়াস যদি কমে যায়, হ্যাঁ, তাহলে পোলারাইজিং পাওয়ার কি হবে? বেড়ে যাবে। তাহলে লুটেসিয়াম AOH- আয়নকে খুব ভালো করে পোলারাইজ করতে পারবে, এবং এখানে কোভ্যালেন্সি চলে আসবে। তাহলে ভালো আয়নে পরিণত হতে পারবে না, তাই বেসিসিটি ক্রমশ কমবে। অতএব যা বলেছে ঠিকই বলেছে। আচ্ছা, বলছে অল দা ল্যান্থানয়েডস আর মাচ মোর রিঅ্যাক্টিভ দেন অ্যালুমিনিয়াম। একদম ভুল কথা। তুমি ধাতুর সক্রিয়তার শ্রেণী বা অ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালস, অ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালসে নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এরা একদম উপরের দিকে থাকে। সুতরাং অ্যালুমিনিয়াম অত্যন্ত বেশি ইলেকট্রোপজিটিভ। অ্যালুমিনিয়াম ইজ হাইলি ইলেকট্রোপজিটিভ, তাই কারণে একে ইলেকট্রোলিটিক রিডাকশন করে এক্সট্রাক্ট করতে হয়। আচ্ছা, বলেছে ইনকারেক্ট। তাহলে আমি তো আমার অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু আমাকে তো সবগুলো অপশন ডিসকাস করতে হবে। ডি এর অপশনটাতে বলছে সেরিয়াম 4+ ওয়াইডলি ইউজড হয় অক্সিডাইজিং এজেন্ট হিসেবে। একেবারে সঠিক। মানে সেরিয়াম 4+, এখানে 4F0 থাকে, সে কি করে একটা ইলেকট্রন নিয়ে নেয়, নিয়ে Ce3+ 4F1 বানায়। সাধারণভাবে মনে হবে এটা তো ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, কিন্তু আসলে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড গুলোর ক্ষেত্রে +3টাই মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট হয়। তার কারণ আমি একটু আগেও বলেছি যে এদের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি 1, আয়োনাইজেশন এনার্জি 2 আর আয়োনাইজেশন এনার্জি 3 কে যোগ করলে যে পজিটিভ ভ্যালুটা পাওয়া যায়, সেটা এই যে C3+ আয়নটা, তার হাইড্রেশন এনথালপি
তার দ্বারা সবচেয়ে ভালো ব্যালেন্সড হয়। এর ফলে এখানে ডেল্টা এইচ নেগেটিভ আসে, ফলে ডেল্টা জিও নেগেটিভ আসে। তুমি যদি বলো যে এখানে 2 পর্যন্ত এসে যদি আমি থেমে যেতাম তাহলে আমার বেশি এনার্জি লাগতো না আরো, হ্যাঁ সেক্ষেত্রে হাইড্রেশন এনথালপিও কম আসতো। আবার তুমি যদি বলো যে না আমি 4 পর্যন্ত যাব, তাহলে সেক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি এতটাই বেশি হয়ে যাবে যে হাইড্রেশন এনথালপিটাকে ব্যালেন্স করতে পারবে না। দেখা যায় যে ইন কেস অফ ল্যান্থানয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডস IE1, 2 and 3 are best balanced by their hydration enthalpy value.